night comes alive with Grameenphone. আমার ২১ বিশ্বজুড়ে আমার অহংকার, আমি খুঁজে ফিরি পাইনি কোথাও এমন দেশটি আর। আজকে ২১শে ফেব্রুয়ারি এবং ভাষার মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, এবং আপনারা জানেন ১৯৫২ সালে এই দিনেই ভাষার জন্য শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। আরো অনেক নাম আমাদের অজানা, আরো অনেক নাম আমাদের মাথায় থাকলেও আমরা বারবার ভুলে যাই। আমরা সেসব নিয়েই আজকে ভূত এফএমটা ডেডিকেট করতে চাই সেই সমস্ত ভাষা সৈনিকদের, সেই সমস্ত মানুষদের যারা ভাষাকে এত দূর এগিয়ে নিয়ে এসছেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। শুধুমাত্র শোক নয়, শোক পরিণত করেছি আমরা শক্তিতে, ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বে, এবং সারা বিশ্বে, সারা পৃথিবীতে মানুষ জানে আজকে যে এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে, তার ভাষার জন্য, তার মায়ের জন্য, তার দেশের জন্য। আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি সেই সমস্ত প্রতিটি মানুষকে, এবং ভূত এফএমে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভূত এফএমে। এবং আমাদের আজকের ভূত এফএমে একজন খুব স্পেশাল গেস্ট আমরা রিকোয়েস্ট করে পেয়েছি, এবং তিনি এই মুহূর্তে আছেন, যেই মুহূর্তে ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছেন শহীদ মিনারের প্রান্তে, যারা কিছুক্ষণের মধ্যে হয়তো সেই ফুল তুলে দেবেন শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে অনেকে হয়তো রাস্তায় রয়েছেন এই মুহূর্তে, গাড়িতে রেডিও অন করে শুনছেন আমাদেরকে। ঠিক সেই মুহূর্তে খুব স্পেশাল একজন মানুষ রয়েছেন আজকে, এবং সমস্ত পৃথিবীতে যারা যারা শুনছেন ফুর্তি অ্যাপ দিয়ে, এবং যারা যারা শুনছেন রেডিওতে, তাদের সবাইকে জানিয়ে দিচ্ছি স্টুডিওতে আমার গুজবাম্প হচ্ছে, এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শাওন মাহমুদ। হ্যাঁ, আমাদের মানে গ্রেট আলতাফ মাহমুদ, তার মেয়ে শাওন মাহমুদ, এবং তিনি এখানে আছেন। আমরা কথা বলবো তার সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আপনি আমাকে কেন জিজ্ঞেস করলাম, এটা খুব একটা মানে গতানুগতিক প্রশ্ন, তারপরে জিজ্ঞেস করলাম যে আপনি আর সব দিন যেমন থাকেন, আজকের এই দিনটিতে আপনি একটু অন্যরকম থাকেন, এটার কারণটা যদি একটু বলতেন আমাদেরকে। এই দিনটায় আসলে আমি খুব কম বের হই। আজকে একটা হঠাৎ করেই চলে আসা হয়েছে, এবং যেহেতু এত ছোট, তোমরা আমাকে রিকোয়েস্ট করছো যখন থাকার জন্য, থেকেই গেলাম কথা বলার জন্য। আজকের দিনটা আসলে আমি যতটুকু বলতে পারবো, শব্দ যতটুকু আমার আছে, সেটা হলো গিয়ে পুরো বাংলাদেশটা আসলে আমার কাছে বাবা হয়ে যায়, আলতাফ মাহমুদ হয়ে যায় ২১-এর প্রথম প্রহর থেকে, এবং পরবর্তীতে যে ২৪ ঘন্টা, সেই ২৪ ঘন্টায় আমি পুরোটাই কোথাও না কোথাও যখনই ২১-এর গান শুনি মনে হয় যে বাবা আমার হাত ধরে আছে। এটা অপার্থিব এক চাওয়া পাওয়া সুর, অপার্থিব এক দেবদূতের মূর্ছনার মতো মনে হয়। সেটাই আমার মনে হয় যে চারপাশে তারা সবাই আছেন, বিচরণ করছেন, দেখছেন আমাদেরকে। এবং আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই গানটার প্রেক্ষাপট নিয়ে একটু জানতে চাই। আমার মনে হয় যে আর সবার কাছ থেকে শোনা, এখন যারা রয়েছেন, যারা গুগল করে শুনবেন, বা যারা হচ্ছে দেখবেন, বা যারা ইন্টারনেটের মাধ্যমে বই পড়ে জানবেন, আপনার কাছ থেকে জানাটা অনেক অন্যরকম ব্যাপার একটা। তো সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তের আঙুন ২১শে ফেব্রুয়ারি, যা এখন ব্যাকগ্রাউন্ডেও বাজছে, এই গানটার প্রেক্ষাপট নিয়ে একটু বলবেন। গানটা কোথায় সুর করা হয়েছিল, যতটুকু আপনি জানেন? যে সময়ের কথা আমি গাফার চাচুর থেকে শুনেছি, সেটা হলো গিয়ে ৫৩তেই বাবা এই সুরটা করেছিলেন। আব্দুল লতিফ চাচু আসলে প্রথমে সুর করেছিলেন এই গানটির, কিন্তু পরে বাবা একটু পাগলাতে ধরনের ছিলেন, তো উনি কোথাও গিয়ে চার্চ সঙ্গীতকে প্রেরণা করে, প্রথম যে হামিং এবং সবকিছু মিলিয়ে চার্চ সঙ্গীতের প্রেরণায় উনি সুর করে ভয়ে ভয়ে গিয়ে বলেছিলেন গাফার চাচুকে যে আমি না সুর করেছি। তখন চাচু বলেছিল যে ঠিক আছে, চলো লতিফের কাছে চলো, আমরা শুনিয়ে দেখি, কারণ ওরও তো একটা পারমিশনের ব্যাপার আছে। হ্যাঁ, তো বাবা শোনানোর পরে তখন আব্দুল লতিফ চাচু বলল যে না, তোরটাই হবে, তুই গাবি। এবং বেসিক্যালি বাবাকে দিয়ে আসলে আব্দুল লতিফ চাচু সব গান গাওয়াতেন, কিন্তু সুর করার পরে তাকে দিয়ে গাওয়াতেন। আচ্ছা, এখন যখন দেখেন যে সবার কণ্ঠে সমস্ত বিশ্বে এই গানটা ছড়িয়ে পড়েছে, সবাই যখন গায় এই গানটা, তখন আপনার মেয়ে হিসেবে কেমন লাগে? ওই যে বললাম না যে মনে হচ্ছে যে সারাদিন হ্যাঁ আমার হাত ধরে আছে বাবা। এই একটা দিন আমার কাছে মনে হয় যে বাবা আমার সাথে থাকে। যখনই গানটা শুনে উঠি, এমনিতেই তো খুব কেমন জানি সুরটা বুকের ভেতরে গিয়ে লাগে। আর সবচেয়ে যেটা
আমার কাছে খুব অবাক লাগে যে আমি অনেক ছোট ছোট বাচ্চাদের কাছেও শুনেছি যে ভাঙা ভাঙা কথায় কিন্তু এই গানটা গেয়ে শুনিয়েছে আমাকে। এটা কি অদ্ভুত। মানে আমার কাছে যেটা মনে হয় যে যদি আমি মনে করি যে 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে একটা বড় বৃক্ষ, আমার কাছে মনে হয় যে এই গানটা আলোর মতো, যে গানটা বাঁচিয়ে রেখেছে সেই গাছটাকে এবং ধীরে ধীরে বড় করে তুলছে। আমার কাছে তাই মনে হয় সব সময়। তো আমি খুবই চাইবো যে আপনি খুবই মানে আমি শুনেছি বাইরে যে আপনি খুব কম কথা বলেন, তো গান নিয়ে আমরা শুনলাম। আপনি কি জাস্ট সম্ভব এক লাইন একটু গেয়ে শোনানো এই গান? কোটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুরুতে যাচ্ছি শুভর কাছে, আমাদের প্রথম অতিথি আজকের। আপনার ঘটনাটা শুনি একটু আমরা। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আমি আজকে আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার ফ্রেন্ডের গ্রামের বাসার একটা ঘটনা, একটা জমিদার বাড়ির ঘটনা। জি, ঘটনাটা ঘটেছিল মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুরে। ঘটনাটা ঘটে ওর ছোট দাদার সাথে, প্রায় 24 বছর আগের ঘটনা। ওদের বাসাটা ছিল 2 তলা জমিদার বাড়ি, আর একসাথে 5-6টা বাসা পরপর ছিল, আর ওর দাদা ভাইরা মানে একটা বাড়িতে থাকতো আর কি। কিন্তু একটা বিষয় হচ্ছে, ওদের বাসার যে প্রত্যেকটা জমিদার বাড়ির ভিতরেই ওদের ওয়াশরুমটা পরিত্যক্ত ছিল, যার কারণে ওরা বাইরে আরেকটা নতুন করে ওয়াশরুম তৈরি করে ফেলে। আর ওয়াশরুমের পিছে ছিল অনেক বড় একটা পুকুর। আমি এখন মূল স্টোরিতে চলে যাই রাসেল ভাই। ওর যার সাথে এই ঘটনাটা ঘটে, ওর ছোট দাদা, সে দেশের বাইরে থাকতো। সে বাংলাদেশে এসেছিল কিছুদিন বেড়াতে। সে একদিন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। তারপর সে ওয়াশরুমে গিয়ে যখন ওয়াশরুমে থাকা অবস্থায় সে কিছু উইয়ার টাইপের সাউন্ড পাচ্ছিল। তারপর সে যখন বের হলো, সে ফিল করলো যে ওই পুকুরে, আর ওই যে পুকুরটা ছিল ওই পুকুরের মধ্যে এলাকাবাসী বলতো ওখানে জমিদারদের বাসার মহিলারা ওখানে গোসল করতো। সে যখন ওয়াশরুম থেকে বের হলো, সে দেখলো, মানে সে সাউন্ড পেলো একটা, যে ওই পুকুরের মধ্যে কেউ একজন গোসল করছে। সেই সাউন্ডটা পাওয়ার পর সে বললো যে এত রাত্রে তো তাদের ফ্যামিলি মেম্বার কারোর গোসল করার কথা না। সে সামনে গিয়ে আওয়াজ দিল যে কে গোসল করে। ফার্স্টে কয়েকবার আওয়াজ দেওয়ার পরে কোনো সাউন্ড আসছিল না। তারপর একটা মহিলা কণ্ঠে একজন বললো যে আমি গোসল করি। তারপর সে এটা সামনে গেল, যে চাঁদের আলোতে সে দেখতে পেল একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে এবং তার চেহারাটা বিভৎস ছিল। একটা বুড়ি মানুষের চেহারা যেমন কুঁচকে যাবে এই টাইপের চেহারাটা ছিল। তারপর এই জিনিসটা দেখার পরে সে ওই পরিবারেরই কোনো সদস্য ছিল না অন্য কেউ, অপরিচিত একজন মানুষ? হ্যাঁ, অপরিচিত একজন মানুষ সে দেখতে পেয়েছিল, যে সাদা শাড়ি পরা একদম। এটা যখন দেখলো, আর তার চোখগুলো বিভৎস লাল ছিল, এটা দেখার পর সে বুঝে গেল যে সামথিং ইজ ভেরি রং। সে ওখান থেকে লিভ করার জন্য দৌড়াতে চেষ্টা করলো। যখন সে দৌড়াবে তখন সে ফিল করলো যে তার পা কেউ একজন ধরে রেখেছে, যার জন্য সে দৌড়াতে পারছিল না। তারপর কোন একটা সময় সে দৌড়াতে চেষ্টা করে সে মাটিতে পড়ে যায়, আর ভয়ে সে সেন্সলেস হয়ে যায়। তার পরের দিন সে যখন সেন্স তার ফিরলো, তখন সে দেখলো সে হসপিটালে বেডে শুয়ে আছে। তারপর এই পুরো স্টোরিটা সে তার ওয়াইফের সাথে শেয়ার করলো। আর তার অবস্থাটা টাইম টু টাইম অনেক খারাপ হয়ে আসছিল। ফার্স্টের দিন তার জ্বর ছিল, জ্বর কমছিল না কোনো মেডিসিনে। সেকেন্ড ডেতেও সেম একই অবস্থা। তৃতীয় দিনে যখন তার জ্বর কোনো মেডিসিনে কমছিল না, তখন সে আমার ফ্রেন্ডের মেজো দাদা সে একটা হুজুরকে ডাকলো। হুজুর এসে সে তাকে দেখলো। দেখার পরে সে একটা কালো সুতো বের করলো। সুতোটা বের করার পর সে ফার্স্টে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুতোটা দিয়ে মাপলো। পরে সে সুতোটা আবার হাতে পেঁচালো। তারপর সেম ভাবে আবারও মাপলো। মাপার পরে যতবারই সে মাপছিল ততবারই সে আমার ওই যে ফ্রেন্ডের ছোট দাদা মানে অনেক মনে হচ্ছিল যে তার অনেক মানে অসুবিধা হচ্ছে, এমন সে কাঁপছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। পরে এইভাবে কয়েকবার করার পরে ওই হুজুরটা উঠে গেল। উঠে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের মেজো দাদা তার হুজুরকে জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি। তারপর সে হুজুরটা বলল যে কোনো একটা খারাপ জিনিস ওনার অনেক ক্ষতি করে ফেলেছে, আর ওনাকে এখন আর বাঁচানো যাবে না, বাঁচানো সম্ভব হবে না। জি। তারপরে উনি ওই দিন সন্ধ্যার পরে মারা যায়। এইটা উনি ওনার মৃত্যুর পরে ওনার পুরো ফ্যামিলি সবাই অনেক আতঙ্কে ছিল, আর ওই মানে ওই পুকুরটা নিয়ে। তারপর আমার ফ্রেন্ডের মেজো দাদা ওই হুজুরটাকে বলে যে পুকুরটাকে যেন একটা কিছু করে যেন বেঁধে দেয়, যেন কোনো টাইপের ক্ষতি না করতে পারে ওই জিনিসটা, খারাপ জিনিসটা আবার। তারপর হুজুরটা
ওই পুকুরটাকে বেঁধে দেয়। তারপর থেকে আল্লাহর রহমতে ওদের ফ্যামিলি আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS পাঠাতে ভুলবেন না। আপনারা ফেসবুকে যে পোস্ট রয়েছে সেই পোস্টটা দেখে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনাদের কথা, এবং সেই সাথে SMS করে জানিয়ে দিতে পারেন কোন ঘটনাটা আপনার ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। আর আমরাও ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরো অনেক ভয়ানক উইথ গ্রামীণ ফোন, এবং আমার সাথে রয়েছে মাসুম আজকের অতিথিরা। আমাকে রাব্বি খুলনা থেকে SMS করেছেন, তিনি ভূত এফএম এনজয় করছেন, বলছেন থাকবেন আমাদের সাথে। জিনান আমাদের সাথে আছেন এই মুহূর্তে, এবং তিনি বই সম্পর্কে জানতে চেয়েছেন, মেলায় বই সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের বই একটা আসার কথা আছে, দেখা যাক। সাকিব আমাদের SMS করেছেন মনির খুলনা থেকে। আরিফ যশোর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে। রিশাদ, এছাড়াও স্কাই আকাশ নারিন্দা ঢাকা থেকে আমাদের SMS করেছেন। MD শাকিল খান বিপ্লব রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে। ইরা মানিকগঞ্জ থেকে SMS করেছেন MD অমিত বাড্ডা থেকে আমাদেরকে। রোহান নাটোর থেকে SMS করেছেন। সিথি আমাদের মহাখালী থেকে SMS করেছেন। আরমান আমাদের SMS করেছেন বাড্ডা থেকে। সাজিদ SMS করেছেন। সাব্বির প্রমি আমাদের SMS করেছেন। রাতুল আমাদেরকে SMS করেছেন। কবি ফারুক খান আমাদের SMS করেছেন বড়াইগ্রাম থেকে। এছাড়াও MD কে ইমন আমাদের SMS করেছেন চিটাগং থেকে। এবং সবাই ম্যাক্সিমাম লিসনার যারা রয়েছেন এখানে এই মুহূর্তে, সবাই বলছেন যে প্রথম ঘটনা তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং প্রথম ঘটনা ইন্টারেস্টিং ছিল আসলেই। ট্রু। আমাদেরকে একে মোহাম্মদপুর থেকে SMS করেছেন, এবং 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের নয়, আমার আনন্দেরই নয়, বেদনাও রয়েছে। অবশ্যই বেদনার তো অবশ্যই। আমাদের 21শে ফেব্রুয়ারি মানেই ভাই হারানোর বেদনা, এখনো আমরা কাতর থাকি। সেই সাথে একই সাথে আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে, আমরা আনন্দিত হই যখন দেখি যে সারা পৃথিবী বরণ করে নিয়েছে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। রফিকুল আমাদের SMS করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং তিনি বলছেন যে আজকের যে শুরুতেই যে আমাদের যে যেটা ছিল যে আমাদের যে ছোট্ট যে একটা এপিসোড ছিল সেটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আয়াত আমাদের SMS করেছেন আমাদেরকে। আরো অনেকে, আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ফেসবুকে লিখেছেন, অনেকদিন পর শুনছেন ফার্স্ট যে স্টোরিটা তার ভালো লেগেছে, লিখেছেন ফেসবুকে মারুফ হাসান, এছাড়াও MD বাদল হুসাইন লিখেছেন ভেরি নাইস স্টোরি। আমাদেরকে গাজী মুজাহিদ লিখেছেন 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা আমাদেরকে। এছাড়াও SK রনি লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমার যে পেজটা রয়েছে bhutfm.russell, অর্থাৎ www.facebook.com/bhutfm.russell, সেখানে অনেকে লিখছেন, এবং আমাদের কাছে অনেকেই এখানেও লিখছেন। এবং আপনারা যদি লিখতে চান তাহলে চলে যান সেখানে, এবং এছাড়াও আরেকটা আমাদের পেজ রয়েছে www.radiofurti, facebook.com/radio.furti, সেখানেও লিখতে পারেন। আমি একটা ঘটনা এখন একটু পড়ে শোনাতে চাই, আমাদের সাথে একজন শেয়ার করেছেন, সেই ঘটনাটা পড়ছি আমি। লিখছেন আমাদেরকে দেবজয় ভট্টাচার্য, তিনি পেশায় একজন ডাক্তার। লিখছেন, আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা। শুক্রবার আমি আগেই ফ্রি হয়ে যাই ভূত FM শোনার জন্য। আগে ভূত প্রেতের ব্যাপারে আগ্রহ ছিল আনন্দ মিশ্রিত ভয় পাওয়ার জন্য, কিন্তু আমার সাথে এ ধরনের ঘটনা ঘটবে এটা কোনোদিন চিন্তাও করতে পারিনি। ঘটনাটা লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে সিলেটে। আমি তখন ওসমানী মেডিকেলে MBBS শেষ করে ইন্টার্নি করছি। আমি থাকতাম শহরের বাইরে একটা চা বাগানের এলাকায়। কেননা চা বাগানের অপরূপ সৌন্দর্যে আমি সবসময় মুগ্ধ। মেইন রোড থেকে 5 মিনিট হেঁটে যেতে হয় আমাদের বাসায়। সময়টা মার্চ মাস, মাথার ওপর তেতানো সূর্য। আমি মেডিকেল থেকে বাসায় ফিরছি। CNG থেকে মেইন রোডে নামলাম। প্রচন্ড গরমে ঘেমে সারা শরীর ভিজে গেছে। মেইন রোড থেকে বাসার পথ ধরে হাঁটছি। হঠাৎ ডাক্তারবাবু বলে ডেকে আনুমানিক 13-14 বছরের একটা বাচ্চা মেয়ে পেছন দেখলাম যে দৌড়িয়ে আসছে। দেখে মনে হলো চা বাগানের কোনো শ্রমিকের মেয়ে। আমি দাঁড়ালাম, কাছে এসে মেয়েটিকে বলল, আপনি তো ডাক্তার, আমার মা খুব অসুস্থ, আপনি আমার মাকে সুস্থ করে দেন।
প্রচন্ড রৌদ্র তেজ আর গরমের কারণে শরীর পুরো ক্লান্ত। এরপরেও আমি মেয়েটিকে না বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তোমাদের বাসা কোথায়? সে বলল, বাগানের ভেতরে। আমি আর কথা না বাড়িয়ে মেয়েটিকে অনুসরণ করতে লাগলাম। আনুমানিক 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলাম। বাগানটা সেদিকে আরো বেশি ঘন ঝোপঝাড়ে ঢাকা। মেয়েটি কিছু সময় পরে বড় বড় গাছের ভেতর দিয়ে একজনের পায়ে হাঁটার রাস্তা ধরে এগোতে লাগলো। একপাশে ঘন জঙ্গল আর একপাশে চা বাগান। কিছু দূর এগোতেই চোখে পড়ল পুরনো শ্যাওলা ধরা একটা আধা পাকা বাড়ি। মেয়েটি দরজা ধাক্কা দিয়ে দরজাটি খোলার পরে দেখলাম এক মহিলা মেঝেতে পাটির ওপরে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আগে মহিলা প্যারালাইজড হয়ে গেছে এবং কিন্তু কোনো চিকিৎসা করা হয়নি। মহিলার মুখ দিয়ে লালা ঝরছিল। আমার মাথায় তৎক্ষণাৎ চিন্তা আসলো যে ওনাকে এখনই হাসপাতালে নিতে হবে। অ্যাম্বুলেন্সকে ফোন করার জন্য মোবাইল বের করলাম, কিন্তু মোবাইলে ব্যালেন্স নেই। আমি হঠাৎ বেশ উত্তেজিত অনুভব করলাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা হতে লাগলো যে করেই হোক ওনাকে হাসপাতালে নিতে হবে। আমি আমার হাতের ব্যাগটা দরজার সামনে রেখে গাড়ি আনার জন্য মেইন রোডে বেরিয়ে গেলাম। মেয়েটি তখন পেছন থেকে বলতে লাগলো, আপনি আসবেন তো? আমি বললাম, তোমার মাকে এখনই হাসপাতালে নিতে হবে, আমি গাড়ি নিয়ে আসছি। একটা সিএনজি নিয়ে রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে। সরু রাস্তাটির মুখে সিএনজি রেখে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে সেই শ্যাওলা ধরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজা ধাক্কা দিতেই আমি হতবাক হয়ে গিয়েছি। ভেতরে কিছুই নেই। মনে হচ্ছে অনেক কাল যাবৎ বাড়িটি আর ব্যবহৃত হচ্ছে না। এমনকি ঘরের ভেতর কোনো আসবাবপত্রও নেই এবং কয়েকজন চা শ্রমিক হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে এক অসুস্থ মহিলা ও একটা বাচ্চা মেয়ে ছিল, তাদের কাউকে দেখছি না। ওনারা উত্তর দিলেন, মহিলা মারা গেছেন 5-6 মাস আগে। মারা যাবার দিন রাতেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে মারা যায়। আমি নির্বাকের মতো দাঁড়িয়ে রইলাম। মাথায় কোনো কাজ করছিল না মাথা। এবং তাহলে একটু আগে আমি কার সাথে এসেছিলাম? আমি আর থাকতে পারলাম না, জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরপরই আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পরে ওই ঘটনার ব্যাখ্যার জন্য অনেক জায়গায় গিয়েছি, অনেক সাইকিয়াট্রিস্টের কাছেও এর ব্যাখ্যা চেয়েছি। সবাই বলেছেন মতিভ্রম। প্রচন্ড গরম আর ক্লান্তিতে এমন হয়েছে। এমনও হতে পারে আমি ওই জায়গায় যাইনি, কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম ছিল না। আমি 100% নিশ্চিত আমি গিয়েছি, কারণ আমার রেখে আসা ওই ব্যাগটা ওই বাড়িতেই পাওয়া যায়। এই ঘটনার পুরোপুরি ব্যাখ্যা হয়তো নেই, আপনার কাছে থাকলে জানাবেন। এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটা আমরা পড়ে শোনালাম ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা SMS এ যাব, তবে তার আগে একটু জানতে চাইবো এবং জেনে নিয়ে আপনি কোথা থেকে এসেছেন। সুপ্রিয় শ্রোতা, আমি নাহিয়ান সিদ্দিকী মিরপুর 1 থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। আমি যে ঘটনাটা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার বন্ধুর মামার সঙ্গে ঘটছে আর কি ঘটনাটা। তো মাওনা শ্রীপুরের ঘটনা আর কি। তোমার মামা পেশায় একজন দোকানি আর কি। উনি দোকান করেন। তো উনি যথারীতি বাজার শেষ হয়ে বাসায় যখন ফিরেন তখন রাত প্রায় 10টার মতো বাজে। তো বাসায় ফেরার সময় রাস্তার মধ্যে যখন বাসার কাছাকাছি চলে আসছেন তখন রাস্তার বাম পাশে ওনার বাড়ির কাছাকাছি দেখেন ছোট 6-7টা বাচ্চা একই রকম একসাথে খেলা করতেছে। অ্যারাউন্ড 3.5 বছরের মতো বয়স হবে। তখন কয়টা বাজে তাও? রাত 10টার মতো। গ্রামের দিকে অনেক রাত, তার মানে। জি জি, তারপরে শুনি। এরকম উনি ভাবছেন যে হয়তো বা প্রতিবেশীর বাড়ির ছেলেপেলেরা হয়তো বা এখনো খেলা করতেছে বাইরে। ওনার টাইমটা তখন ঠিক এত খেয়াল ছিল না আর কি। আচ্ছা। তখন আপনার উনি ভাবলেন যে ওনাদের বাচ্চাদেরকে ধমক দিবে আর কি, যে এত রাতে তোমরা এখানে কি করতেছো। তো যখন বাচ্চাদের কাছাকাছি গেল এবং বললো যে তোমরা এত রাতে এখানে কি করতেছো, এত রাতে খেলা করতেছো, বাসায় যাও না এখনো। তখন আপনার বাচ্চারা তাদের খেলা আপন মনে খেলতেছিল, খেলা হঠাৎ করে স্টপ করে দিল। স্টপ করে দিয়ে হঠাৎ করে মামার দিকে এমন ভাবে তাকাইলো যে বড়রা রাগলে যেরকম বড় বড় চোখ করে তাকায় এরকম লাল চোখ দিয়ে এরকম তাকাইলো। মামা ভয় পেয়ে গেছে। তো মামা ভয় পায় বাসার মধ্যে ঢুকে গেছে। তো বাসায় যাওয়ার পরে এই ঘটনার কাউকে শেয়ার করে নাই, বাসায় কারোর সঙ্গে বলে নাই। তো এরকম রাতে উনি যথারীতি ঘুমাইছে। পরদিন
যখন আবার সকালবেলা দোকান করে রাতের বেলা যখন বাসায় ব্যাক করে তখন আবার ভালো করে যেই জায়গাটার মধ্যে ঘটনাগুলো দেখছিল ওইরকম ওইখানে ভালো করে তাকায় দেখলো কিছু দেখে নাই ওই দিন। তো উনি রাতে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে ঠিকঠাক ঘুমায় গেছে আর কি, শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পরে হঠাৎ করে মধ্যরাতের দিকে উনি স্বপ্ন দেখতেছেন আর কি, যে ওনার বাড়ির ওইখানেই ওই 6টা বাচ্চার সঙ্গেই ওনার বাচ্চাটা খেলা করতেছে, 6টা বাচ্চার সাথে ওনার বাচ্চাটা খেলা করতেছে। তো ওনার বাচ্চারও বয়স ওদের সেম এজের, 3.5 বছর ওনার বাচ্চার বয়স ছিল। তো হঠাৎ করে এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি ওনার বাচ্চার দিকে খেয়াল করলেন আর কি, যে বাচ্চা ঠিকঠাক আছে। তো উনি আবার বাচ্চাকে কাছে নিয়ে আবার ঘুমায় গেলেন। তো তৃতীয় দিন যেটা ঘটলো, তৃতীয় দিন উনি আবার একইভাবে বাসায় ফেরার সময় দেখলেন, খেয়াল করলেন কিন্তু কোনো কিছু দেখতে পেলেন না। কিন্তু তৃতীয় দিনে উনি আবার একই স্বপ্নটা দেখলেন, সেম স্বপ্ন দেখলেন যে ওনার বাচ্চাকে নিয়ে ওরা খেলা করতেছে। তো ওই দিন ঘুম ভাঙার পরে দেখলেন যে খেয়াল করলেন যে বাচ্চা বিছানার মধ্যে নাই। উনি ওনার ওয়াইফকে ডাকলেন এবং উঠে দেখলেন যে রুমের দরজা খোলা। তো রুমের দরজা খোলা দেখে যে মানে গ্রামের বাড়ি, বারান্দা সহ বাড়ি আর কি, সামনে উঠান বিশাল। তো রুমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে ওদের যে 6টা বাচ্চা ছিল ওই 6টা বাচ্চার 2টা বাচ্চার সঙ্গে আর কি, 2টা বাচ্চার সাথে বারান্দার মধ্যে খেলা করতেছে, আর 4টা বাচ্চা উঠানের মধ্যে, ওরা 4 জন আলাদা খেলা করতেছে। তো ওনার বাচ্চাটাকে নিয়ে 2টা বাচ্চা আর কি উঠানের দিকে যাচ্ছে। এমন সময় মামা টের পায়া ওনার বাচ্চাটাকে আর কি জড়ায় কুলে নিছে, আর একটা বাচ্চাকে ওই ওদের যে 6টা বাচ্চা ওদের একটা বাচ্চাকে পা দিয়ে লাথি দিছে। তো লাথি দেওয়ার পরে ওই ওনার বাচ্চাটা কুলে নিয়ে মামা রুমে চলে আসছে আর কি, আর ওরা 6 জন একসাথে হয়ে চলে গেছে। তো ওই দিন আর কোনো প্রবলেম হয় নাই, কিন্তু মামার প্রবলেমটা হয়েছে ওনার ভোরে পরদিন সকালবেলা থেকে আপনার প্রচুর জ্বর, রাসেল ভাই। তো এমন জ্বর আসছে মামার, এই জ্বরে আপনার সারাদিন পার হইলো, বিকালবেলা থেকে ওনার ডান পাটা নাড়াচাড়া করতে পারতেছে না। তো আপনার এই পা এরপর থেকে প্যারালাইজড হয়ে গেছে আর কি, মামা এখন এই অবস্থায় আছে। এবং সেই রাত্রের ঘটনাটার ফলশ্রুতিতে এটা হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত মামার এই অবস্থা, মানে ওনার পাটা পর্যন্ত সেটা ঠিক হয়নি। ওকে, আমরা আরো একটা ঘটনা শুনলাম এই মুহূর্তে, এবং আমার কাছে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন আমাদেরকে। রায়হান ইসলাম তিনি শুনছেন, হৃদয় আমাদেরকে বলছেন যে স্টোরিটা দারুণ, একটু কিছুক্ষণ আগে পাঠিয়েছেন। শামীম আহমেদ আমাদের লিখেন সুন্দর লাগছে, শুনছি ভাই, ভালো লাগছে। আমাদেরকে আদনান আহমেদ আকাশ এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও রোমিও সজীব, এছাড়াও আমাদের এসএমএস না, এগুলো সব এখানে কমেন্ট করেছেন তারা। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে মুন এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আদনান সরকার এখানে কমেন্ট করেছেন। সবাই যাচ্ছেন ভয়, আরো বেশি ভয়। তো আমরা আমার মনে হয় যে ভয়ের জন্যই আরো একটা ঘটনা পড়ে শোনাই, এবং তারপরে আমরা আবার আমাদের অতিথির কাছে আসবো। এই ঘটনাটা আমার কাছে বেশ ভয়ের মনে হচ্ছে, আমি জানি না যে আপনাদের কাছে ভয়ের লাগবে কিনা। যারা এই মুহূর্তে বাসায় রয়েছেন, দেখেন তাদের কাছে ঘটনাটা কেমন লাগে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবিদ, আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজের একজন স্টুডেন্ট। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। যদি আপনাদের ভালো লাগে পড়ে শোনাবেন। আমার নিজের সাথেই ঘটে যাওয়া 2টি ঘটনা। প্রথম ঘটনাটি আজ লিখছি। ঘটনাটা মাত্র কয়েকদিন আগেই ঘটে যাওয়া, আর ওই দিনের আগে পর্যন্ত আমি ভূতাফেম বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জাতীয় বিষয়গুলো বিলিভ করতাম না। জানুয়ারি মাসের 17 তারিখ রাত 2টা বাজে আমি ঘুমানোর জন্য বিছানায় যাই। একটু রাত করেই ঘুমাতে যাওয়া, এবং আমার অনেক দিনের এটা অভ্যাস। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। এমন সময় আব্বা আম্মার রুমের দরজা খোলার আওয়াজ শুনলাম। আব্বা ওয়াশরুমে যাবেন বুঝতে পারলাম, এবং বলে রাখা ভালো আমার ঘর থেকে বের হয়ে একটা করিডোর বা রুমের সাথেই একটা সিঙ্ক, আর মিররটার পাশেই আব্বা আম্মার রুম। তারপর একটা রুম ডান হাতে বাড়ির এক্সিট ডোর। তাই আব্বাকে ওয়াশরুমে যেতে হলে অবশ্যই আমার রুমের সামনে দিয়ে যেতে হবে। আমি ওনার হেঁটে যাওয়া বুঝতে পারলাম। তারপর উনি ওয়াশরুমে লাইট অন করলেন। লাইটের হালকা আলো আমার দরজার ফাঁক দিয়ে আমার ঘরে এসে পড়েছে। তারপর ওয়াশরুমের দরজা খোলা এবং বন্ধ করার আওয়াজও আমি পেলাম। অনেকক্ষণ জেগে আছি, তাই আমার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন ছিল। আমিও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে পড়লাম।
আমার ঘরের দরজা খোলার পর আমি একটু অবাক হলাম, দেখলাম ওয়াশরুমের লাইট অফ আর দরজাও বন্ধ। আমি ভাবলাম আমি হয়তো ওনার ফিরে যাওয়া বুঝতে পারিনি, যদিও এটা মোটামুটি অসম্ভব। তারপরও ভাবলাম রাতের সময় চারিদিক নিঃশব্দ থাকে, তাই হয়তো আমি অন্য কিছু নড়ার আওয়াজকেই ভুল ভেবেছি। তারপর সব ভুলে গিয়ে লাইট অন করে ওয়াশরুমে ঢুকলাম। কয়েক মুহূর্ত পর আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো, মনে হতে লাগলো কেউ আমাকে দেখছে, আমার পাশেই আর কেউ আছে। কারো নিঃশ্বাস নেয়ার হালকা আওয়াজ যেন আমি পাচ্ছি এবং গরম হাওয়া অনুভব করতে পাচ্ছি, যদিও তখন আমাদের এখানে যথেষ্ট শীত ছিল। আমি কাজ শেষ করে দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুমের মুখ ধোয়া হয়নি, তাই ডাইনিং রুমের পাশের সিঙ্কে এসে আমি মুখ ধুচ্ছিলাম। তখনও আমার মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ বা কিছু একটা এসছে। মুখ ধোয়ার জন্য মিররের সামনে দাঁড়িয়ে প্রথমবার মুখে পানি দিলাম। তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল, বাট পরের বার মুখে পানি দিয়ে মিররে তাকাতেই আমার মুখের পাশেই একটা মুখ দেখতে পেলাম, যেটা ছিল একটা মৃত মানুষের মুখের মতো, কিন্তু খুব রাগান্বিত এবং বিষণ্ণ আমার কাছে লাগলো। এবং আমি আবার মুখে পানি দিলাম। ভাবলাম আমি হয়তো ভুল দেখছি, কারণ আমি শুনেছি রাতে ঘুম থেকে উঠে হঠাৎ মিররের দিকে তাকালে অনেককেই এরকম ভুল দেখে, যদিও আমি আসলে ঘুম থেকে উঠে আসেনি, আমি জেগেই ছিলাম। তারপর আবার মিররের দিকে তাকাতেই আবারও আমি ওই মুখটা দেখতে পেলাম, কিন্তু এবার একটু দূরে। তারপর আমি তাকিয়ে থাকতে থাকতেই দেখলাম যে ও খুব দ্রুত আমাদের বাসার এক্সিট ডোরের দিকে চলে গেল। তখন আমি খালি চোখেই সেটা দেখতে পাচ্ছি। তারপরে সেটা ভ্যানিশ হয়ে গেল। দেখলাম বাড়ির এক্সিট ডোরটা খোলা, কিন্তু কখনোই রাতে এই ডোরটা খোলা থাকে না। তালা চাবি আম্মার ঘরেই থাকে, তাই অন্য কারো পক্ষেই এটা খোলা সম্ভব নয়। ভাবলাম আজ হয়তো তালা দিতে ভুল হয়ে গেছে বা ভুলে গেছেন তারা, তাই আমি দ্রুত এগিয়ে দরজা দিতে যাচ্ছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম। বাইরে সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যেন সকাল হয়ে গেছে। আমি আর থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে গেলাম। আমার জীবনে আমি এমন সুন্দর সকাল কখনো দেখিনি। বাড়ির সামনে সবকিছু হালকা বৃষ্টির পানিতে ভেজা, গাছের পাতাগুলো হালকা ভেজা, মনে হচ্ছে যেন সত্যি স্বপ্নের মতো। আমার মনে হলো আমাকে একটা ছবি তুলতেই হবে, কারণ আমি সুন্দর সকাল আমি কখনোই দেখিনি। আমি পকেট থেকে হাত দিতে দেখলাম আমার পকেটে আমার মোবাইল আছে, যদিও তখনও সেটা আমার পকেটে থাকার কথাই না, কারণ আমি কখনো ঘুমাতে যাওয়ার সময় মোবাইল আমার কাছে রাখি না। অবশ্য তখন আমার মাথায় এটা ছিল না। যা হোক, আমি মোবাইলটা দিয়ে ছবি তোলার জন্য ক্যামেরা অন করতে গেলাম এবং ক্যামেরার স্ক্রিনে আমি তাকাতেই আমি পুরো হতবাক। এটা আমি কি দেখছি? আমি দেখলাম 7 জন সন্ন্যাসী টাইপের মানুষ একটা খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে। তাদের শরীরের স্ক্রিন থেকে যখন সামনের দিকে তাকিয়েছেন তখন তিনি দেখেছেন, এবং তাদের সবার শরীরে সাদা কাপড় এবং খাটিয়াতে লাশও আছে। আগরবাতিও জ্বলছিল, এবং ঠিক সেই মুহূর্তে আমি আগরবাতির যে অ্যারোমা, যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। এবং আমার স্ক্রিনের বাইরে যখন তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। আমি তার মানে যখন মোবাইলটা দিয়ে আমি একটু বুঝিয়ে বলি যে মোবাইলটার যখন তিনি থ্রু দ্য লেন্স দেখছিলেন তখন তিনি দেখছিলেন এই দৃশ্যটা, যখন তিনি সামনে তাকিয়েছেন তখন তিনি দেখছেন যে না, এরকম কোনো কিছুই ঘটছে না। আমি আবার স্ক্রিনে তাকালাম এবং আমি আবার ওই দৃশ্য দেখলাম, এবং তখন আমার মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেল। আমার মোবাইলটা কাদায় মাটিতে মেখে গিয়েছিল। আমি তখন কাদা মাটি মোছার চেষ্টা করছিলাম, এবং তারপর আবার স্ক্রিনে তাকাতেই দেখলাম যে সব চাইতে ভয়ানক ব্যাপার। আমি স্ক্রিনে তাকাতে দেখলাম যে পুরো জায়গাটি অন্ধকার, আর অন্ধকারের মাঝে আলাদা করা যাচ্ছে আরো একটা অন্ধকার, ভীষণ কালো, এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল আমার থেকে 20 কি 25 হাত দূরে সেটা আছে, আমার দিকে তাকিয়ে আছে, এবং এক দৃষ্টিতে। আর সেই আগের মুখটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ভয়ানক। আমি তাকিয়ে থাকতে থাকতেই ওটা আমার দিকে এগিয়ে আসলো। আমি আর তাকিয়ে থাকতে পারিনি, এক দৌড়ে ঘরে ঢুকে যাই এবং ঘরের দরজা বন্ধ করে আমি মশারির মধ্যে ঢুকে তারপর লেপের মধ্যে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। আর আমার ওয়াশরুমে যাওয়ার সময় বড় জোর 3টা বাজে। তখন আমি সকাল দেখলাম কিভাবে
তখন 3টা বাজে। আমি সকাল দেখলাম কিভাবে, রাতে আমি কোনো বৃষ্টি হতে দেখিনি, তাহলে কাদা মাটি আর বৃষ্টির পানিতে বাইরের সবকিছু ভেজা দেখেছিলাম কিভাবে। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছিল কেন আমি বাইরে গিয়েছিলাম, কিন্তু সব ভাবতে ভাবতেই দরজায় বাতাসের একটা ঝাপটা আর খুব বৃষ্টি, একটা খুব বিশ্রী একটা গন্ধ পেলাম। আমি তখন অলরেডি কাঁপছি। আমার ঘরের জানালাগুলো আটকানো থাকে এবং শীতের জন্য আমি জানালায় খুব জোরে নিঃশ্বাস ফেলার শব্দও শুনতে পাচ্ছিলাম। এবং তারপরে একে একে অনেক ঘটনাই একসাথে ঘটতে লাগলো এবং কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি তখন ভয়ে জমে গেছি। দোয়া কালাম যা কিছু পারি কিছুই তখন মুখে আসছিল না। আমি নড়তে পারছিলাম না এবং চিৎকার করতেও পারছিলাম না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার কাছেই, আমার হাতের পাশেই কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি খুব চাচ্ছিলাম আমি যেন সেন্সলেস হয়ে না যাই আর পরিস্থিতিটাকে মোকাবেলা করতে পারছিলাম না, কিন্তু সেটা হয়নি। এবং আমার সারা শরীর ঘেমে যাচ্ছিল। আমার মশারিটা তুলে ওটা ভেতরে ঢুকলো কিছু একটা, যেটা দেখছিলেন তিনি, এবং আমি ওটার উপস্থিতি আমার পায়ের কাছে টের পাচ্ছিলাম এবং লেপের নিচে থেকেও আমি সবকিছুই টের পাচ্ছিলাম। আমার পায়ের ওপর ভীষণ ভার অনুভব করছিলাম এবং কিছুক্ষণ পর সেটা সরে গেল। আমি ভাবলাম আমি বোধহয় আবার এবারের মতো বেঁচে গেছি। লেপের ওপর মুখ বের করতেই দেখি ওটা আমার পায়ের কাছে ভেসে আছে একটু ওপরে। ভীষণ ঘাবড়িয়ে যাই আমি এবং আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমি আজকে আর বাঁচব না। আমি তখন তাকিয়ে থাকতে ওই জিনিসটা আমার বুকের ওপর চেপে বসলো এবং আমার গলা চেপে ধরলো। আমি বাঁচার জন্য ধস্তাধস্তি করতে লাগলাম এবং ওর স্পর্শ আমি ভীষণভাবে মানে অনুভব করতে লাগলাম এবং ওর মুখ থেকে রক্তের মতো কিছু একটা ঝরছিল। কতক্ষণ ধস্তাধস্তি করেছিলাম জানি না, দম বন্ধ হয়ে আসছিল আমার। এবং ঠিক তখনই আম্মার গলার আওয়াজ পেলাম এবং উনি আমাকে ডাকছেন এবং তখন ফজরের আজানও হচ্ছে এবং আমি দেখলাম যে ওটা তখন জাস্ট সরে গেল। মোটামুটি এটাই ছিল ঘটনা। এবং সকালে যখন আমি বিছানা থেকে উঠি সারা শরীর আমার ভীষণ ব্যথা ছিল এবং দেখলাম যে বিছানায় অনেকটা জায়গায় লালচে কিছু একটা দাগ, এবং এটাই ছিল ঘটনা। এবং পরবর্তীতে তিনি বলছেন যে মোবাইলটাতেও যেটা ছিল সেটা হচ্ছে কাদামাটির দাগ ছিল। সুতরাং সেই জিনিসটা কোনোভাবে মেলানো যাচ্ছে যে রাতের বেলায় তিনি আসলে কি দেখেছিলেন, কি এক্সপিরিয়েন্স করেছিলেন। এবং আমার কাছে এই ঘটনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে আমি অনেক ঘটনা শুনেছি যে অনেকে দেখেছেন, অনেক কিছু ফলো করেছেন, কিন্তু আপনার বাসায় ওয়াশরুমে আপনি হঠাৎ করে কিছু একটা দেখলেন এবং সেটা যদি একটা মৃত মানুষের মুখের মতো কিছু একটা হয়, তারপরে সেই মানুষটাকে আপনি নিজের অজান্তেই ফলো করতে শুরু করলেন এবং তারপরে ঘরের বাইরে বেরিয়ে যেতেই আপনি দেখলেন যে রাত 3টা বাজে, তখন আপনার খেয়াল নেই, বাইরেটা পুরো সকাল হয়ে গেছে। এবং এমন একটা সকাল, এই সকালের মধ্যে একটা ভয়ঙ্কর সৌন্দর্য রয়েছে। এত সুন্দর সকাল আপনি কখনো দেখেননি। তাহলে সত্যিই ভয় লাগার কথা। এরপরে আপনাদের ভয় লাগছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় ভয় পাওয়া উচিত। এই ঘটনা যখন আমি পড়ি তখন হচ্ছে অদ্ভুত লেগেছে। এবং তারপর আপনি যখন ঘরে ফিরে আসলেন, পুরো রাতটাই আপনার কাছে এরকম একটা ভয়ঙ্কর রাত গেল। কেমন হবে যদি এইরকম একটা ঘটনা আজকে রাতে আপনার সাথে ঘটে? আমার মনে হয় ঘটনা না ঘটা পর্যন্ত অনেকেই হয়তো বুঝতে সমস্যা হয় বা ভয় পেতে সমস্যা হয়, কিন্তু যাদের ঘটে, খুব ছোটখাটো একটা ঘটনা ঘটলে, আমি যখন আপনাকে বলি যে আমি কালকে রাত্রেবেলায় শুয়েছিলাম, তখন দেখছিলাম যে আমার জানালায় টক টক করে একটা শব্দ হচ্ছিল এবং খুব ভয় পেয়েছিলাম। শুনতে আপনার ভয় লাগবে না, কিন্তু যে ওই সময় একা থাকেন এবং যিনি সেই শব্দটা অনুভব করেন তার তো খবর হয়ে যায়। কথা হবে আরো ঘটনা শোনাবো আপনাদেরকে। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের। বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা একটা খবর আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত যাচ্ছি ঢাকার মধ্যেই, বিশেষ করে আরো বেশি ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে আরো একটা আউটডোর শো করতে, এবং ভূতাত্মে সেটা। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো জানা থাকে যে ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে যে জায়গাটা খুব ভয়ঙ্কর এবং যে জায়গা থেকে আমরা সরাসরি ভূত এফএম সমস্ত অতিথিদের নিয়ে
যেখান থেকে প্রতিফলন করতে পারি, এরকম যদি কোনো জায়গা আপনাদের জানা থাকে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনারা আমাদের জানিয়ে দিবেন। আমরা সেখানে চলে যাব আমাদের সমস্ত অতিথিদের নিয়ে এবং একটা সেরকম ভয়ঙ্কর রাত আমরা কাটাবো, যেটা আমরা অতীতেও করেছি, আপনারা সবাই জানেন। তো আমাদের অবশ্যই জানিয়ে দিন। আরো একবার ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাচ্ছি ভাষার জন্য যে সমস্ত মানুষের প্রাণ কাঁদে, যে সমস্ত আমাদের এখানে কমেন্ট করেছেন। ইফতিয়া আসিম আমাদের এখানে কমেন্ট করেছেন আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান এবং আপনি যদি কানেক্টেড থাকতে চান ফেসবুকের সাথে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutafm.russell and John Frankenstein, আপনার নামটা খুব সুন্দর। আচ্ছা, আর আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা যাব আবার শুভর কাছে, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। শুনি আপনার ঘটনা, শুভ। হ্যালো এভরিওয়ান, মারুফ শুভ এগেন। এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার কাজিন রাসেলের সাথে ঘটে যায়। এই ঘটনাটা ঘটেছিল টাঙ্গাইলে। সে তার ফ্রেন্ডদের সাথে গিয়েছিল এক ফ্রেন্ডের বাসায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে টাঙ্গাইলের কচুলিপানা গ্রামে একটা বাসা আছে, যে বাসায় কেউ একদিনের বেশি থাকতে পারে না। এটা শুনে তার ফ্রেন্ডরা সবাই ইন্টারেস্টিং হয়ে সে বাসায় যায়। সেখানে গিয়ে দেখে একটা পরিত্যক্ত বাসা, চারপাশে অনেক গাছপালা ছিল, আর বাসাটার সামনে শ্মশান ঘাট ছিল। তারপরে তারা ওই দিন রাত্রেবেলা ওই বাসার মধ্যে স্টে করার চিন্তা ভাবনা করে। তারপর আশেপাশে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারে যে ওই বাসার যে টয়লেটটা ছিল, টয়লেটের পাশে অনেক বাঁশ গাছ ছিল, বাঁশ ঝাড় ছিল। এখন ওই বাঁশগুলো রাতের বেলা টয়লেটের গেটের সামনে নুয়ে থাকে আর কি। এটা তারা জানতে পেরে তারা আরো একটু ইন্টারেস্টিং হয়ে যায়। তারা একটা রুমের মধ্যে 7টা ফ্রেন্ড ছিল। তারপর তারা রাত্রি স্টে করলো। রাত 12টা বেজে গেল, কিছু হলো না তখনও। এমনিতে টাঙ্গাইলে রাত 12টা অনেক রাত হয়ে যায়। তারপর রাত 1টা গেল, 2টা, তারপর 3টার সময় আমার কাজিন বাইরে গিয়ে দেখলো যে ওই বাসগুলো ঠিকই ওই ওয়াশরুমের গেটের সামনে নুয়ে আছে। এটা দেখা সে যাওয়ার পরপরই বাসগুলো সাথে সাথে উঠে গেল আবার। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর সেখানে দাঁড়িয়ে তার ফ্রেন্ডদেরকে ডাকতে থাকে। 2বার ডাকার পরে তার কোনো ফ্রেন্ডই তার আওয়াজটা শুনতে পাচ্ছিল না। সে দৌড়ে গিয়ে তাদেরকে ডাক দেয়। তারা সে জায়গায় যায়, গিয়ে দেখে কোনো কিছুই না। তারা কোনো সাউন্ড, তার ডাকার সাউন্ডও পায়নি, আর তারা সেখানে কোনো বাঁশের আওয়াজও পায়নি বাইরে থেকে। তারপর সে আরেকটু ভয় পেয়ে যায়। তারপর ওই দিনই রাত 3:45-এর দিকে আমার কাজিন আবার ওই বাঁশগুলো শব্দ পায়। আর ভয়ানক ব্যাপার হচ্ছিল যে আমার কাজিন একাই ওই শব্দগুলো পাচ্ছিল, কিন্তু তার ফ্রেন্ডরা কেউই ওই শব্দগুলো পাচ্ছিল না। তারপর তারা আমার কাজিনের সাথে বাইরে গেল, আবার তার কথা শুনে তার কথা বিলিভ করলো না। তারা মনে করলো মজা করছে। আমার কাজিন এবারে ওই বাঁশ ঝাড়ের উপরে দেখলো একটা ব্ল্যাক শ্যাডো। সেটা দেখার পর সেই দেখলো এটা, আর তার কোনো ফ্রেন্ড দেখছিল না বিষয়টা। ওই দিন রাতের বেলা আমার কাজিনের সাথে আরো অনেক ধরনের উইয়ার্ড বিষয় হয়েছে। আর ভয়ানক ব্যাপার হচ্ছে যে এটা আমার কাজিনই শুধু ফিল করতে পারছিল, আওয়াজগুলো শুনতে পাচ্ছিল, কিন্তু আর তার কোনো ফ্রেন্ডরাই এটা শুনতে পাচ্ছিল না। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী আরো একটা ঘটনায় যাব। ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাদের ইমেল করে কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি একটু পড়ে শোনাতে চাই। আজকে আসলে অনেকগুলো স্টোরি আছে, যে স্টোরিগুলো আপনারা লিখে পাঠিয়েছেন পড়ার জন্য, এবং যারা স্টুডিওতে আসতে চান আমি এই জন্যই বলি যে শুরুতে একটু জানিয়ে দিলে ভালো হয় যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আচ্ছা, যিনি লিখছেন তার মতো করে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এহসানুল হক ঈশান যশোর থেকে লিখছি। আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আশা করি আপনি ভালো আছেন এবং আমাদের সবার দোয়ায়। আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন ভাইয়া। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে গল্প বলতে পারছি না, সেজন্য সরি। ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আচ্ছা, তারপর যে ঘটনা সেটা হচ্ছে যে আমার জীবনের একটি অন্যতম স্মরণীয় ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদাবাড়ির নড়াইলে। ওখানে বাড়ির পাশে একটি পুকুর ছিল। পুকুরটি অনেক পুরনো, প্রায় শুনতাম পুকুরে মানুষ ডুবে মারা গেছে। একবার আমার এক চাচাতো ভাই, তার নাম রাতুল, পুকুরে ডুবে মারা গেছে খবর পেয়ে আমরা সবাই ছুটে গেলাম।
খুবই খারাপ লাগছিল। মাত্র 11-12 বছর বয়স ছেলেটার। সব থেকে অবাক করা যে ব্যাপার সেটা হলো যে আমার ভাইটা খুবই ভালো সাঁতার কাটতে পারত। আপনারা হয়তো জানেন যে নড়াইলের মধুমতি নদীর কথা, এবং আমরা ওইটুকু ছোট্ট ভাই মধুমতি নদী অনায়াসে সাঁতার কেটে পার হয়ে যেতে পারত। সেই ছেলে কিনা পুকুরে ডুবে মারা গেল। বলে রাখা ভালো যে ও যে পুকুরে ডুবে মারা গেল সেই পুকুরটি অনেক গভীর হলেও পানি কখনোই বেশি থাকতো না, আর এই পুকুরটিতেই প্রতি বছর মানুষ মারা যেত। আরো অবাক করা কথাটি হলো যারা মারা যেত তারা প্রত্যেকেই 10-12 বছরের শিশু ছিল। ব্যাপারটা আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। আমাদের এক দুঃসম্পর্কের ফুপি এসেছিলেন ওই মৃত্যু সংবাদ শুনে। ফুপির কোনো সন্তান না থাকায় রাতুলকে খুবই ভালোবাসতেন তিনি। রাতুলের মৃত্যুতে তিনি খুবই ভেঙে পড়েছিলেন। যাই হোক, রাতুলের মৃত্যুর কিছুদিন পর ঈদ ছিল বলে আমরা সবাই গ্রামের বাড়িতে থেকে গেলাম। ফুপিও থাকলেন। আপনারা হয়তো জানেন যে গ্রামের মানুষ পুকুরে থালা বাসন কাপড় চোপড় পরিষ্কার করে। একদিন সন্ধ্যায় ফুপি কেমন যেন শব্দ শুনলেন। তিনি প্রথমে ভাবলেন হয়তো তিনি থালা বাটি ধুচ্ছেন সেই শব্দ, কিন্তু শব্দটি আরো বাড়তে থাকলো। ফুপি এবার খেয়াল করলেন যে সাঁতার কাটার সময় পানিতে যেমন শব্দ হয় শব্দটি ঠিক সেরকম ছিল। অল্প অল্প আলোতে ফুপি দেখার চেষ্টা করলেন যে কে সাঁতার কাটছে। তিনি খেয়াল করলেন যে শব্দটা পুকুরের সেখান থেকেই আসছিল, ওখানে কেউ নেই। তিনি নিজের ভ্রম ভেবে চলে গেলেন। ঈদের আগের দিন সবাই বাড়িতে চলে আসায় সবার একটু সমস্যা হলো। আরও একটা কথা বলা হয়নি, সেটা হলো যে রাতুল মারা যাবার পর থেকে তার ঘরটিতে কেউ ঘুমায়নি। কিন্তু ওই দিন রাতে শোবার জায়গার সমস্যা হওয়ায় ফুপি ঘুমালেন ওই ঘরে। রাতে ফুপি স্বপ্ন দেখলেন যে রাতুল তাকে বলছে, ফুপম্মা, আমার তো কোনো খেলার সাথী ছিল না, এখানে অনেক খেলার সাথী পেয়েছি। ফুপি আরো দেখলেন যে রাতুল অনেকগুলো ছেলের সাথে ওই পুকুরটিতে, যে পুকুরটিতে ডুবে রাতুল মারা গিয়েছিল, সাঁতার কাটছে সেই পুকুরটিতে। স্বপ্ন দেখে ফুপির ঘুম ভেঙে গেল। তার মন খুবই খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন হয়তো সারাদিন রাতুলের কথা ভেবেছেন বলে এখন এমন স্বপ্ন দেখছেন। ঘড়িতে দেখলেন রাত প্রায় 2টো বাজে। হঠাৎ তিনি খেয়াল করলেন পুকুর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। বলে রাখা ভালো যে রাতুলের ঘরটি পুকুরের একদম পাশে ছিল। ফুপি শুনলেন যে শব্দটি আরো বাড়ছিল। তিনি জানালা খুলে দেখার চেষ্টা করলেন, কিন্তু অন্ধকারে কিছু দেখা সম্ভব না। তিনি শব্দটা মনোযোগ দিয়ে শুনলেন এবং মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে এবং সাঁতার কাটছে, ঠিক তেমন যেমন তিনি স্বপ্নে দেখেছিলেন একটু আগে। ফুপি একটু ভয় পেয়ে গেলেন, কারণ এত রাতে তো কারো পুকুরে যাবার কথা না। তিনি আমাদের ঘরে আসলেন, অর্থাৎ যে ঘরে আমরা সব ভাইরা ঘুমিয়েছিলাম। এসে ফুপি আমাদের ডেকে তুললেন এবং ওই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা যা ঘটেছিল সব বললেন। আমরা একটা টর্চ নিয়ে পুকুরের দিকে গেলাম। পুকুরের কাছে গিয়ে আমরা যা দেখলাম তা সত্যি অবাক করা ব্যাপার। পুকুর মনে হচ্ছে অনেক মানুষ সাঁতার কাটছে, কিন্তু টর্চের আলোতে কাউকে দেখতেই পেলাম না। বরং সব থেকে ভয়ঙ্কর সেটা হলো পুকুরের পানিতে একটুও ঢেউ উঠছে না। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে যদি একটি মানুষও পানিতে সাঁতার কাটে তাহলে পানি কতটা আন্দোলিত হয়। অথচ ওখানে অনবরত পানিতে ঝাঁপ দেওয়ার এবং সাঁতার কাটার শব্দ হচ্ছে, কিন্তু পানিতে বিন্দু মাত্র নড়ছে না। আমরা নিজেরাই নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা সবাই বুঝলাম যেখানে অতি প্রাকৃত কিছু ঘটছে, কিন্তু কাউকে কিছু বললাম না। আমাদের কাছে ব্যাপারটা এই কয়েকজনের ভিতরে সীমাবদ্ধ রাখলাম। পরদিন সকালে আমরা কয়েকজন ও ফুপি গেলাম এমন একজনের কাছে যিনি একটু ঝাড়ফুঁক জানতেন এবং তিনি খুবই বয়স্ক, গ্রামের অনেক পুরনো ঘটনা তিনি জানতেন। তাকে ফুপি পুরো ঘটনাটা বললেন এবং আমরা তার কাছে জানতে চাইলাম যে কেন এমন হচ্ছে। তিনি জানালেন যে আমাদের এই পুকুরটিতে অনেক আগের এই পুকুরটি, এবং পুকুরটি খনন করার সময় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। তিনি যে ঘটনাটি বললেন সেটি ছিল এরকম যে আগের দিনে দিন মজুররা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতে যেত। যতদিন কাজ চলতো ততদিন ওই জায়গায় থাকতো এবং কাজ শেষে বাড়ি ফিরে চলে আসতো। তেমনি আমাদের ওই পুকুরটা খোঁড়ার সময় অনেক দিন মজুর এসেছিল, যাদের ভেতরে একজন এসেছিল তার 10-12 বছরের একটি ছেলেকে নিয়ে, এবং ছেলেটি খুব শখ ছিল যে সে তার বাবার খনন করা পুকুরে সাঁতার শিখবে।
দেখতে দেখতে পুকুরটা খনন করা হয়ে যায়। একদিন দুপুরে সবাই খেতে বসবে, এমন সময় সবাই খেয়াল করে ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ছেলেটি বাবার চিৎকারে সবাই পুকুর পাড়ে গিয়ে যা দেখলো তাতে কেউ চোখের পানি ধরে রাখতে পারল না। সবাই দেখলো ছেলেটির মৃতদেহ পুকুরের পানিতে ভেসে উঠেছে এবং কখন সে ডুবে গেছে এবং লাশ পানিতে ভেসে উঠেছে সে বিষয়ে কারো খেয়াল ছিল না। ছেলেটির বাবা নিজেকে কি বোঝাবেন, তার নিজের হাতে খনন করা পুকুরে তার নিজের ছেলের লাশ ভাসছে। পরদিন সকালে সবাই দেখতে পেল ছেলেটির বাবা গলায় কলসি বাঁধা এবং তার লাশও ভাসছে। সবাই বুঝলো নিজেকে ক্ষমা করতে না পেরে লোকটি আত্মহত্যা করেছেন। তারপর থেকে ওই পুকুরে তেমন কেউ যেত না। কিন্তু অনেক বছর পর পরবর্তী বংশধরেরা ওই পুকুর ব্যবহার করা শুরু করে এবং তখন থেকেই শুরু হয় বিপত্তি। প্রতি বছরই 11-12 বছরের শিশু পুকুরে ডুবে মারা যায় এবং গ্রামের ওই ঝাড়ফুঁক করা দাদা উপদেশ দিলেন পুকুরটা যত তাড়াতাড়ি সম্ভব ভরাট করে দিতে, না হলে এরকম ঘটনা প্রতি বছরই ঘটতে পারে। আমরা সবাই বাসায় ফিরে আসলাম এবং বাসার সবাইকে পুরো ঘটনা জানালাম। সবাই তো অবাক। পরে বাসার সবাই মিলে ওই দাদুর সিদ্ধান্তই মেনে নিল এবং পুকুরটি ভরাট করে দিল। এই ছিল ঘটনা। সবাইকে ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন আরেকজন গেস্ট। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন। হাই এভরিওয়ান, আমি শাহাদাত বলছিলাম, ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে এসেছি। জি। তো আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি আমার নিজের মাধ্যমে হয়েছিল। তখন প্রায় 2004 কি 2005 ঘটনা, তখন অনেক ছোট। তো আমরা সবাই তখন ক্রিকেট খেলার জন্য খুব পাগল ছিলাম। তো সেই ক্ষেত্রে মাঠ তেমন একটা পাওয়া যায়নি, প্রায় চারপাশে জঙ্গল বা বিভিন্ন বাঁশঝাড়ে ভরা ছিল। তো একটু স্পেসিফিক জায়গা পেয়েছিলাম কিছু অংশ যেখানে আমরা কিছু মানুষ মিলে ক্রিকেট খেলতাম। তো এই খেলার ফাঁকে এক সময় দেখা গেল আমাদের মাঠের পিছনে একটা কবরস্থান ছিল এবং অনেকগুলো ভাঙা কবর ছিল। প্রায় ক্ষেত্রেই বলগুলো ওই কবরে চলে যেত। তো এই জন্য বলগুলো তোলার মতো মানুষ ছিল না, যে জন্য আমাকে বলেছিল যে বলগুলো আনার জন্য। আমি খুব সাহস দেখাতাম, যার জন্য প্রায়ই আমি ভাঙা কবরে নেমে পড়তাম। নেমে পড়ে বলগুলো নিয়ে আসতাম এবং নিজের বীরত্ব দেখাতাম যে না আমি পারি। তেমনি একটা কবর ছিল পুরোটুকু, ঠিক জাস্ট একদিকে গর্ত ছিল, শিয়াল যেমন গর্ত করে ঠিক তেমনই একটা গর্ত ছিল এক পাশে, এবং এতে বৃষ্টির কারণে ওই মাটিটা উপরের দিকে উঠে গিয়েছিল। ওইখানে আবার অনেকগুলো বল গিয়েছিল। তো ফ্রেন্ডরা সবাই খালি আমার উপরে বলতো যে তুই নিয়ে আয়। আমি তো আর এগুলো না, ঠিক আছে। তো একদিন দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে, একটা বল গিয়েছে এবং ওটাই আমাদের লাস্ট বল ছিল, এরপরে কোনো বল ছিল না। তো আমাদের ইচ্ছা হলো যে আমাকে বলছে সব ফ্রেন্ডরাই যে তুই বলটা নিয়ে আয়। আমি কি করলাম, রুম থেকে গিয়ে লাইট নিয়ে আসলাম, টর্চ লাইট নিয়ে আসলাম। যাওয়ার পর আমি ওই কবরের ভিতরে মাথা দিলাম এবং ভিতরে অনেক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনার সেই সাহস তখন হয়েছিল? আপনার তখন কি ভয় লাগেনি? একদমই তেমন একটা ভয় লাগেনি আমার। কি জন্য ভয়টা লাগে না যদি একটু আমার বলের ইচ্ছার জন্য এই ভয়টা লাগেনি। তখন আমার মাথায় কাজ করেনি যে এই ভূত পেট এগুলো নিয়ে, তখন এই মাথা তখন তো অনেক ছোট, এটুকু ভয় নিয়ে কোনো টেনশনই তখন ছিল না আপনার কাছে? কারণ আমি তো ভাঙা কবরে উঠেছিলাম। আচ্ছা, এই জন্য আমার ভয়টা করেনি। তো অন্ধকারের মাঝখানে আমি লাইটটা যখন অন করলাম, তখন আমি যা দেখেছিলাম আসলে বলার মতো না। তারপর স্তব্ধ হয়ে গিয়েছিলাম ওই জিনিসটা দেখার সময়, এবং প্রচন্ড জোরে শব্দ করি, এবং সেই শব্দের কারণে দেখেছিলেন বলেননি? হ্যাঁ, সেটা হচ্ছে একটা বাচ্চা দেখেছিলাম, খুব ছোট, বলতে গেলে 3 দিন কি 4 দিনে যে বাচ্চাগুলো থাকে ওরকম বাচ্চা দেখেছিলাম, কিন্তু মাথাটা ছিল বড় এবং ওই বাচ্চাটা বসেছিল, যা কখনোই পসিবল না। একটা 3-4 দিনের বাচ্চার মাথা অনেক বড় এবং চোখগুলো লাল ছিল। যখন আমি শব্দ করলাম, আমার ওইদিকে 2টো ফ্রেন্ড ছিল। তো 2টো ফ্রেন্ড কি করলো, আমার পা ধরে টান দিল। তাতে আমার বুকের এখানে ব্যথা পেয়েছিলাম, হাতের এখানে ব্যথাও পেয়েছিলাম। তখন আমি কিছু বলতে পারিনি, আমি শুধু দৌড় দিয়ে বাসা পর্যন্ত গিয়েছিলাম। তো এরপর থেকে প্রতি রাতেই মাঝে মাঝেই আমি এই বাচ্চাটাকে দেখতাম স্বপ্নে। কিছু বলতো না, যাতে বাচ্চাটা এইভাবে বসে থাকতো, বা আমি যদি একা থাকতাম ঘরের কোনো এক কোণে বাচ্চাটাকে দেখতাম। সেই বাচ্চাটা কি বলতো, তার ভাষাটা কি ছিল সেটা আমি জানতাম না। এখন কি দেখেন? না, এখন দেখি না বলতে গিয়ে তারপর আমার এক দাদা ছিল, দাদার সাথে দাদার কাছে জিনিসটা বলি। দাদা বলার পর সে আমাকে পানি পোড়া খাওয়ায় এবং ঝাড়ফুঁক করে, যে তারপর থেকে এটা দেখি না।
ওকে, আমরা পরবর্তী অতিথির কাছে যাব এবং তার আগে আমি একটু বলি যে উনি যখন আমাদেরকে মানে ইমেলটা করেন তখন তিনি লিখেছিলেন যে তার এই এক্সপেরিয়েন্স রয়েছে এবং তিনি আমাদের প্রশ্ন করে ইমেলটি পাঠিয়েছিলেন যে এরকম এক্সপেরিয়েন্স কারো কাছে আছে কিনা। আমি তারপরে তাকে ফোন করি এবং তার কাছে কনফার্ম হই এবং তিনি আমাদের জানান যে হ্যাঁ, এই ঘটনা পুরোপুরি সত্য এবং তিনি দেখেছেন এবং তারপরে রাতের বেলায় বহুবার সেই মানুষটিকে তিনি স্বপ্ন দেখেছেন এবং কেন দেখেছেন তার কোনো ব্যাখ্যা তিনিও জানেন না, সুতরাং আমার তো জানার কথাই না। এবং এই ব্যাখ্যা কি আপনাকে তো নিশ্চয়ই কেউ দিতে পারেনি যে কেন এরকম দেখেছেন। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি আকরাম হোসেন রুবেল। আমি আসছিলাম মোহাম্মদপুর থেকে। আমি পড়াশোনা করি শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা। আর যে ঘটনাটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা ঘটেছে আমার এক কাকার সাথে। তো আমার এক কাকার সাথে যেভাবে হোক একটা পরী আসর করে। তো ওনাকে প্রতিদিন উনি যে রুমে থাকতেন ওনার টেবিলের ড্রয়ার। ঘটনাটা খুবই অদ্ভুত। সেইটাতে আমি যে খাবারটা দিত সেই খাবারটার নামটা আমি আর বললাম না, শুধু খাবারই বলি আমরা, ঠিক আছে? জি, কোন একটা খাবার দিয়ে যেত সেই ঘরের মধ্যে, না সেটা? আচ্ছা ঠিক আছে, শুনি তারপরে। হ্যাঁ, ওনার ড্রয়ারের মধ্যে যে কোনো একটা খাবার দিয়ে যেত। তো খাবারের যে বাকি অংশটুকু মানে ফেলে দেওয়া হতো, মানে কোনো খোসাযুক্ত খাবার, খোসাযুক্ত একটা খাবার, খোসা ফেলতে হবে এরকম একটা খাবার, সেটা রেগুলার দিয়ে যেত। তারপরে কি হতো বলেন? মানে খুব ইন্টারেস্টিং জিনিসটা, খুব ইন্টারেস্টিং। না বললে শ্রোতারা কিভাবে বুঝবে? না, আমার মনে হয় খাবার বলাটাই বেটার। হ্যাঁ, যাই হোক, যে কোনো একটা খাবার দিয়ে যেত। তো খাবারের যে বাকি অংশ ফেলে দেওয়া হতো। তো প্রতিদিন আমরা যদি একটা খাবার খাই বা যে বাকি অংশ যদি এক জায়গায় ফেলে রাখি তখন সেটা কিন্তু অনেক স্তূপ হয়ে থাকে। তো একদিন আমার কাকাকে আমার আম্মু জিজ্ঞাসা করে, যেহেতু আমার আম্মু তো আমার কাকার ভাবি হয়, সে তো একটু দুষ্টামি করে বলতেই পারে। আমার কাকার নাম ছিল বেল্লাল। তো আমার কাকাকে আমার আম্মু জিজ্ঞাসা করে যে, বেল্লাল তুই এত মানে এই খাবারগুলো কোথায় পাস? হ্যাঁ, তারপর আমার কাকা আমার আম্মুকে জিজ্ঞাসা করে, উনি বাসা থেকেও বের হতেন না বা ওনার নিয়ে আসা বাইরে থেকে এরকম কোনো সম্ভব ছিল না? আচ্ছা। তারপরে মানে ওনার টেবিলের ড্রয়ারের ভিতরে মানে ড্রয়ার তালা মারানো, কিন্তু ড্রয়ারটা যখন খুলে দেখতে পেত যে প্রতিদিন ঠিক একই খাবার দিয়ে যেত। হ্যাঁ, তারপর আম্মু যখন জিজ্ঞাসা করে যে, বেলাল তুই এত খাবার কোথায় পাস? তারপরে আমার কাকা আমার আম্মুকে বলে যে, আমার আম্মু তখন আমার কাকার চাচাতো ভাইয়ের বউ আর কি। তো ওনার যা আপন যে ভাবি আর কি, ওনার আপন ভাবির কথা বলতে যে আমার ভাবিকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ খাবার কোথায় দিই। তারপর আমার আম্মু যখন ওই আমার চাচিকে জিজ্ঞাসা করে যে, ভাবি আপনি কি বেলালকে এই জাতীয় কি কোনো খাবার দেন কিনা? হ্যাঁ, তারপর আমার চাচি বললো কই না তো। তো আম্মু বললো তাহলে ও প্রতিদিন এই খাবারগুলো কোথায় পায়? তারপর যাই হোক, আমরা সবাই জানি এটা, কিন্তু কারো বিশ্বাস হয় না যে এটা মানে আশ্চর্য একটা ব্যাপার। ড্রয়ারের মধ্যে তালা মারা থাকে, কিন্তু ড্রয়ারের ভিতরে এরকম খাবার তালা মারা থাকে। হ্যাঁ, তালা মারা থাকে। ওকে। আচ্ছা, তারপর হলো একদিন কিন্তু মিষ্টি এনে রেখে দেয়। হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ, তারপরে মানে ওনার মিষ্টিটা খুবই কমন, তারপরে সেই মিষ্টি চলে আসলো। জি। তারপর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা আমি ইমেলও লিখিনি আপনাকে। হ্যাঁ, পরে আমার আম্মুকে যখন ফোন করি তখন আম্মু আমাকে বলে আর কি। হ্যাঁ, যেটা হলো আমার ওই কাকাকে দিয়ে ওনার এক বোনের বাড়িতে পিঠা পাঠায়। হ্যাঁ, পিঠা সাধারণত আপনার হাড়ির মধ্যে বা ওই যে বলের মধ্যে উপরে পত্রিকা বা কাগজ জাতীয় কিছু দিয়ে মোড়ানো থাকে, কিন্তু ওটার ভিতরে পর্যন্ত কিন্তু মিষ্টি দিয়ে দিচ্ছে পথের মধ্যে। যখন ওনার বোনের বাড়িতে গিয়েছিল তখন খুলছে, তখন তো আশ্চর্য ব্যাপার যে মিষ্টি আসলো কোথায়? বাড়ি থেকে দিচ্ছে পিঠা, কিন্তু এর ভিতরে মিষ্টি চলে আসছে। তারপরে যাই হোক, একদিন যখন ওনার মানে বাড়িতে ওই ড্রয়ারের মধ্যে একই রকম মিষ্টির প্যাকেট, পুরো একটা মিষ্টির কার্টন দিয়ে রাখছে, তখন তো এটা পুরা মানে আশ্চর্যজনক। তখন বাড়ির সবাইকে ডাকছে কাকা, যে আপনারা কেউ বিশ্বাস করেন না, আপনাদেরকে যে বলতেছে যে আমার মানে এটাকে কে এনে রেখে দেয়। হ্যাঁ, তারপর ওই মিষ্টি কিন্তু রাসেল ভাই আমি নিজেও খাই। হ্যাঁ, এটা খুব অদ্ভুত ব্যাপার। আপনি নিজে খেয়েছেন? হ্যাঁ, আমি নিজেও খেয়েছি। আমার এটুকু মনে আছে যখন আমি 3 কিংবা ক্লাস 4 এ পড়ি। তখন আপনার মনে থাকারই কথা। হ্যাঁ, এটা মনে থাকার কথা। তারপরে যেটা হলো যে মানে সবাই তো বিশ্বাস করে না, যেহেতু মিষ্টি। তারপরে মিষ্টি সবাই খাইলো। খাওয়ানোর পরে উনি কিন্তু আবার এমনিতে ডাক্তারি করতেন, কিন্তু মানে এমনিতে আসে না অনেকেই ডাক্তারি পড়াশোনা করে, পড়াশোনা ছাড়াই কেমন সেটা হলো ওনার এক মামা মানে বাজারে ডাক্তারি করছিল। তো ওনার সাথে ওই যে দোকানে যে বসতো, মাঝে মাঝে এটা ওটা দেখতো বা একটু বইটুই পড়ে যতটুকু শিখে যায় আর কি, ওইটুকু পড়ছিল। তারপরে রাসেল ভাই সেটা হলো কি, আপনি দেখেন যে উনি যে ওষুধটা দেয় একটা লোককে, মানে সেই ওষুধটা 100% মানে কাজে লেগে যায়। হ্যাঁ, কাজে লেগে যায়। এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, যেটা মানে হোমিও ডাক্তার, যেটা বাজারে অন্যান্য মানে ডাক্তারের অতটাই না।
ঠিক আছে। তারপরে উনি এক সময় কি আমার আম্মুর সাথেও কিন্তু অনেক কাহিনী আছে, সেটা আমি আপনাকে মেলে বলা হয়েছে। তারপরে যেটা আমি আম্মুকে বলছি যে যেটা আর কেউ দেখেনি ওই পরীটাকে, কাকার সাথে যে পরীটা ছিল আর কি। হ্যাঁ, তো আম্মুর সাথে যেহেতু এরকম প্যারানরমাল কাহিনী অনেক ঘটেছে, সেহেতু আম্মুকে দেখাইছে যে আপনি তো বিশ্বাস করেন না, অনেকেই বিশ্বাস করেন না, দেখেন আপনি। হ্যাঁ, একদিন হলো কি আসর নামাজের টাইমের পরে কিন্তু আপনার খুব মানে ওয়েদারটা কিন্তু খুব অন্যরকম থাকে। তো বিকেলে আমরা সবাই উঠোনের মধ্যে, তারপর আমার আম্মুকে ডেকে উঠানে এক কোনায় নিয়ে ডেকে দেখাইছে যে বাগানের একদম বাড়ির এক কোনায় অনেক বড় একটা কাঠবাদাম গাছ ছিল, কাঠবাদাম গাছের একদম মগডালে, আর আসলে একদম মানে মগডাল যেগুলো একদম পাতলা, একদম খুব চিকন, ওগুলোতে কিন্তু একটা মানুষ শুয়ে থাকা যায় না ভাই, ঠিক আছে। তারপরে উনি কাকা আমার আম্মুকে ডেকে দেখালো আর কি যে একদম মগডালের মধ্যে একটা সুন্দর একটা মেয়ে, চুলগুলো অনেক লম্বা লম্বা, তারপর নখগুলো অনেক বড় বড়, চেহারাটা অনেক সুন্দর, পরি যে মানে আমরা একটা সুন্দর মেয়েকে দেখলে বলি না যে পরির মতো, ঠিক ওরকম অনেক সুন্দর একটা মেয়ে, একদম হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। এমনকি আম্মু যেটা দেখছে, আম্মু আমাকে বলছিল গত পরশুদিন ফোন দেওয়ার পরে বলছিল যে মানে শূন্যের উপরে, মনে হয় যেন শূন্যের উপরে শুয়ে আছে। হ্যাঁ, তারপরে আম্মু দেখার পরে আর কি সবাইকে বলছে যে হ্যাঁ আমি দেখছি এরকম এরকম। আর আরেকটা কথা হলো যে রাসেল ভাই, সেটা হলো যে কাকাকে কিন্তু অনেকবার তাকে নিয়েও গিয়েছিল এবং তাকে কিন্তু আমরা যেটা জানি যে অনেকের কাছ থেকে শুনে আসছে যে পুরী একটা দেশ আছে, জিনপুরীদের একটা দেশ আছে, ওনাকে কাকাকে নিয়ে যায় পুরীর দেশে, কাকাকে নিয়ে যায়, কাকাকে অনেক কিছু খাওয়ায়, মানে খেতে বলছে, মানে অনেক খাবার দিয়েছে, কাকা খায়নি। আপনার কাকা, তারপরে আমি একটু শর্টকাট করে দিই, আপনার কাকা তারপরে তো তিনি বিয়েও করেন এমনি স্বাভাবিক, মানে পরীকে না সাধারণ মানুষকে বিয়ে করেন, এবং তারপরে সেই সংসারটা তার থেকে নেই। জি জি। তারপরে যখন ও মানে পরিদেশ থেকে আবার ওনাকে বিয়ে করতে চাইছিল, উনি করে নেয়, তারপর ওনাকে আবার দেশে নিয়ে আসছে, নিয়ে আসার পরে উনি যখন বাইরে চলে গেছে, বাইরে চলে যাওয়ার পরে ওখান থেকে আসছে, বিয়ে করছে। তারপর ওই মানে একটা ঘটনা রয়ে গেছে রাসেল ভাই, সেটা হলো মানে উনি যখন বাইরে চলে যায় তখন কিন্তু ওনার মানে বড় ভাইয়ের মেয়ে নামাজ পড়তে বসে একদিন, এশার নামাজ পড়তে বসে, যখন আত্মাহিয়াতের মধ্যে বসছে তখন ওদের সামনে, দুজনের সামনে একটা মানে মানুষের মানে সাদা কাপড় মরানো একজন আসা বসছে। বসার পরে তখন হঠাৎ করে ওদের যখন চোখ পড়ছে, দুজন বোনে কিন্তু একই নামাজের বিছনায়। তারপরে ওরা চিৎকার করে উঠছে, চিৎকার করে ওঠার পরে আমরা সবাই মানে আমরা ভাবছিলাম চোর, আমরা লাঠি ছুটে নিয়ে এসে দেখি ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে এরকম একটা কিছু ওদের সামনে এসেছিল। তারপর আমরা কি করছিলাম, পরে আমরা বাড়ির সবাই বলছিল আর কি যে হয়তো যে প্রতিদিন যেহেতু আসছে মানে একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ইটে আসছিল। তারপর যে রাসেল ভাই উনি বাইরে চলে গেছে, বাইরে থেকে এসে বিয়ে করছে। তারপর কিন্তু রাসেল ভাই ওনার থেকেই মানে আগের মতো একটা মানে পাগল একটা আছে না, মানে শ্বশুর বাড়িতে যা মানে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে বা অন্যরকম একটা ব্যবহার, যেমন খাটের নিচে যায় শুয়ে থাকে, আবার খাটের উপরে কিছু থাকলে ওটার উপরে যায় উঠে বসে থাকে। মানে ওনার নিজের হাজবেন্ডের সাথে কি বলবে সেটা, মানে বউয়ের সাথে ওয়াইফের সাথে কি বলবে সেটাও জানে না, মানে ওরকম মানে উশৃঙ্খল টাইপের আচরণ। তারপরে সেই সংসারটা ভেঙে যায়। তারপরে আবার উনি বাইরে চলে যায়, বাইরে থেকে এসে আবার বিয়ে করার পর ওনার প্রথম যে বাচ্চাটা হয়, ওই বাচ্চাটা রাসেল ভাই মারা যায়। কিন্তু কি কারণে মারা গেছে বা বাড়ির সবাই ধরে নিয়েছে যে যেহেতু ওই পরীটাকে বিয়ে করেনি বা ওই পরীটা অনেকদিন ওনার সাথে কোনো ক্ষতি করেছে। আপনার মামার এখনকার অবস্থা কি? আমার কাকা রাসেল ভাই সে এখন বাড়িতে আছে, এখনো মানে মাঝে মাঝে করে, এখনো সেই পাগলামিটা মাঝে মাঝে করে। কিন্তু এই পরীকে তার মানে হচ্ছে আপনাদের বাসায় আপনার কাকা ছাড়াও আরো কয়েকজন দেখেছেন, তার মানে আপনার মা দেখেছেন? জি জি, সেটা হলো রাসেল ভাই, সেটা হলো আমার আম্মু যেটা বলছে, আমার আম্মুর সাথে কিন্তু অনেক ডেঞ্জারাস কাহিনী আছে, সেটা আমি আপনাকে বলবো নেক্সট টাইম। ওকে। হ্যাঁ, সেটা হলো আমার আম্মু যেটা বলছে, সেটা মনে করেন যে আপনার সাথে যদি বা আমার সাথে যদি কোনো ভূত পেতনি বা পরি এরকম কোনো আসর থাকে, তাহলে কিন্তু আমি দেখবো ওই জিনিসগুলা। হ্যাঁ, সেই কারণে মানে আম্মু দেখছে, আর কেউ দেখতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদের বিরতি নিতে হবে। এবং তার আগে আমরা একটু জানিয়ে দিই যে আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদেরকে আপনারা যারা দেশের বাইরে থেকে আছেন, যারা দেশের বাইরে থেকে আমাদের ঘটনা পাঠাতে চান, তারা সরাসরি ঘটনাটা আমাদেরকে অবশ্যই
আপনারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের পেজে আপনারা অবশ্যই আসতে পারেন এবং সেখানে গিয়ে SH আবরার আমাদের SMS করেছেন হাজারীবাগ থেকে, নিশাত আমাদের SMS করেছেন রাহাত আল মিম আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি নোমান, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরিন রাজশাহী থেকে SMS করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। হ্যালো লিসনার্স, আমি জুলফিকার হোসেন, আসছি মিরপুর থেকে। প্রথমে আমি হৃদয় গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। জি, আপনি আপনার ঘটনাটা শুনি প্লিজ। অবশ্যই, শিওর। আসলে আমি ঘটনাটা বলতে চাচ্ছি আমার 75 সালের একটা ঘটনা। এটা আমার মায়ের কাছ থেকে শোনা, আমার বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা। ঘটনাটা আসলে কালো জাদু রিলেটেড আর কি, মানে ব্ল্যাক ম্যাজিকের কথা বলতে যাকে বলা হয় আর কি। তো এইখানে ঘটনাটা ঘটে আমার বাড়ির পাশে একটা ছেলে, নাম ভাইয়ের বয়সী ছিল, নাম ওমর। তো ওমরের স্বাস্থ্যটা খারাপ ছিল বা অসুস্থ থাকার কারণে ওনারা আমাদের ক্ষতি, এবং ওনারা আমাদের প্রতিপক্ষ থাকায় ওনারা আমাদের ক্ষতি করার জন্য বা আমার ভাইকে ক্ষতি করার জন্য ম্যাজিক করে, যেটা একটা কবিরাজ দিয়ে, কোনো জিনকে দিয়ে, কোনো বদ জিনকে দিয়ে এটা করানো হয় ভাইয়ের। এবং এটা খুব অদ্ভুত, মানে আনইউজুয়াল খুবই, মানে যেভাবে হয় এটা একটু প্রসেসটা একটু অন্যরকম ছিল। মানে আমার ভাইয়ের যেভাবে হোক, আমার ভাইয়ের হাতে, আপনি নাম ধরে বললে তাহলে বুঝতে পারবেন, নাম ধরে বললে আপনি নামগুলো যদি একটু বলতেন। আমার ভাইয়ের নাম আব্দুল সালাম। আপনি সালাম বলেন, শুধু পুরো নামটা বলার দরকার নেই। সালাম। আমার ভাই হচ্ছে সালামের হাতের নখ কেটে নিয়ে যায়, যেভাবে হোক নখ সংগ্রহ করে এবং মাথা থেকে 7টা চুল সংগ্রহ করে। ওরা সংগ্রহ করে কোনো এটাও সংগ্রহ করে জিনকে দিয়ে। হ্যাঁ, যেভাবে হোক ওরা সংগ্রহ করে জিনকে দিয়ে এটা ওরা একটা তাবিজ তৈরি করে ওই ওমরের গলায় ঝুলিয়ে রাখে। আচ্ছা, তার মানে সালামের জিনিস নখ এবং চুল সংগ্রহ করে সেই তাবিজটা বানিয়ে ঝুলিয়ে দেয় ওমরের গলায়। ওমর শুরু থেকেই অসুস্থ ছিল। আচ্ছা, এবং ওমর সুস্থ হয়ে যায় তারপরে, কিন্তু আমার ভাই যে সালাম আর কি অসুস্থ হতে থাকে। এরকম একদিন 2 দিন করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার ভাই 2 মাস পরে প্রচন্ড অসুস্থ, সারাক্ষণই অসুস্থ থাকে, কিছু খাইতে পারে না, কিচ্ছু না। তো আমার আম্মা এটা নিয়ে টেনশন করার কারণে আমার পিতাকে বলেন যে কোনো একটা ব্যবস্থা নাও। তখন আমার ওই পাবনা থেকে একজন কবিরাজ ডেকে আনা হয় আর কি, যার নাম আয়েন ঘোষ। তো উনি আমাদের ফ্যামিলির সাথে রিলেটেড আর কি, উনি যদিও হিন্দু। তো ওনাকে ডেকে আনার পরে বিষয়টা দাঁড়ায় যে উনি আমাদের বাড়িতে আসন দেন আর কি, জিনকে নিয়ে আসন দেন। তো ওই জিনটা ছিল মুসলমান এবং অনেক পরেজগার আর কি, নামাজ কালাম পড়েন। তো উনাকে ডাকার সাথে সাথেই উনি দ্রুত ওইখানে আসনে আসার পরে তো ওই সময় ওই কবিরাজের গাটা ছিল অপবিত্র। সেই কবিরাজকে 2টা থাপ্পড় মারে এবং বলে যে তুই অপবিত্র শরীর নিয়ে আমাকে কেন রেখেছিস। তো যাই হোক, এক পর্যায়ে এটা আমাদের দেখা ঘটনা, মানে আমার মায়ের দেখা ঘটনা, যার কারণে বলছি আর কি। আপনার মায়ের কাছ থেকে আপনি শুনেছি। তো তখন আমার মা বলে যে আপনি আমার ছেলেকে কি হয়েছে এটা একটু আমাকে জানান। তো জিন তখনই আমার ভাইকে দেখেই বলে যে এত সুন্দর একটা ছেলেকে, মানে এইরকম একটা কাজ করছে, আহারে ছেলেটার তো জীবন শেষ করে দিচ্ছে। আর 10টা দিন পরে যদি এটা করতেন তাহলে আপনার ছেলেটা বাঁচতো না, যদি আপনি 10টা দিন পরে আমাকে ডাকতেন। যাই হোক, আপনার ছেলেকে তো এটা করা হয়েছে। তো আমি এই তাবিজটা আমি এনে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরেন। এবং ওই জিনটা খুব দ্রুত ওই বাড়িতে চলে যায়, গিয়ে দেখেন ওই বাচ্চাটাকে কোলের মধ্যে, ওই ওমরকে কোলের মধ্যে করে ওর মা শুয়ে আছে। তো মা শুয়ে আছে, ওই মায়ের কোলের মধ্যে থেকে উনি ছিঁড়ে আনতে পারে না। ফিরে এসে বলে যে তোমরা একটু ধৈর্য ধরো, ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে ওর মা শুয়ে আছে, ওমরকে নিয়ে শুয়ে আছে, এখন ওটা আনা যাবে না, একটু ধৈর্য ধরো। তো কিছুক্ষণ পরে, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার উনি যায়, যে দেখেন যে উনার ওই ওমরের মা কোনোভাবে হয়তো বাইরে গেছে, গলা থেকে তাবিজ সুতো সহ টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে আসে। এবং আমার আম্মা এবার বলেছে যে সবার সামনে তাবিজটা এবং সুতা সহ সবাইকে দেখালেন, এবং তাবিজটা খুলে দেখালেন যে আমার ভাইয়ের নখ, চুল এগুলো দেখানোর পর সবাই তো হতভম্ব। তারপরে এটা ছিঁড়ে আনার পরেই আবার কি পানি পড়া অনেক কিছু দিয়ে যায় আর কি, ওইগুলো দিয়ে আমাদের বাড়িটাও 4 সাইডে আটকে যাওয়া হয়। তারপর থেকে প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আমার ভাই সুস্থ, এবং অসুস্থ 5 দিন পর থেকে সুস্থ। মোট কথা 10-15 দিন থেকে সুস্থ। এবং সেই ওমর
আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লো কিছুদিন বাদেই, এবং এই গত 3 থেকে 4 বছর আগে উনি মারা গেছেন আর কি। আচ্ছা, এটা আপনার ঘটনা ছিল। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার কতগুলো ঘটনা আমরা আজকে বাদ দিয়েছি? অনেক ঘটনা। আপনার নিশ্চয়ই মন খারাপ হয়েছে? না, মন খারাপ কিন্তু মানে আমি বলি কারণটা কি। কারণটা হচ্ছে যে আমরা সাধারণত অনেকে এখানে লেখেন অনেক ঘটনা বিশ্বাস হয় না, অনেক ঘটনা আমরা অনেক ভালো ঘটনাও সিলেক্ট করতে, আপনাকে কারণটা আমি বলেছি, তারপর আরেকবার সবার সামনেই বলছি যে আমরা অনেক ঘটনা সিলেক্ট করতে ভয় পাই। ঘটনাটা আপনি বারবার করেই বলছেন, আমার খুব খারাপ লাগছিল শুনতে, কিন্তু আপনি বারবার করে বলছিলেন যেটা হাজার হাজার মানুষ দেখেছে। তো হাজার হাজার মানুষ দেখেছে, তারপরেও অনেক ঘটনা আমাদের যারা এখানে শুনছেন তাদের অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হয়, যার জন্য আমরাও কোনো কোনো ঘটনা একটু বেশি অদ্ভুত হলে আমরা তখন সেটা বাদ দিয়ে দেই, যে থাক আপনারা খামোখা ভাববেন যে আমরা বানিয়ে বানিয়ে ঘটনা বাসায় বসে বসে লিখে নিয়ে এসেছি। তো আমাদের খুব মানে সেই জন্য অনেককেই অসন্তুষ্ট করতে হয়। যেমন আজকে আমরা জুলফিকারকে অনেক অসন্তুষ্ট করেছি, কিন্তু সেটা হচ্ছে আপনাদের কথা ভেবেই। আমি বলেছি যে আপনি মানে অনেক মানুষ সাক্ষী, কিন্তু এখানে আরো অনেক মানুষ একসাথে শুনছেন, সুতরাং কোনোভাবে সেটা আমরা করতে পারবো না। যাই হোক, আমাদেরকে লিখে জুবায়ের সহ আরো অনেকে। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ছোট্ট ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো আমাদের আরেকজন অতিথি রয়েছেন তার কাছ থেকে। এবং সেই আপনি প্লিজ শুরুতেই যেটা করতে হবে, আপনাকে একটু আপনার নামটা বলতে হবে, তারপরে আপনার ঘটনা আমরা শুনবো। হাই এভরিওয়ান, দিস ইজ শাহাদাত অ্যাগেন। আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছিলাম এটিও আমার সাথেই ঘটনা। তো স্পেসিফিকলি এটা আমার বাসার পিছনে একটা নদী ছিল, যে নদীর নাম ছিল আখালিয়া নদী। তো নদীতে যখন আপনার কোমর পর্যন্ত পানি, তখন সবাই মাছ ধরতো। তো মাছ ধরার কারণে সবাই বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ওখানে রাখতো। তো এরকম একটা যন্ত্র ছিল বাঁশ দিয়ে তৈরি, যাতে আমাদের বাসায় বলা হয় বাইর। তো ওইদিকে অনেকে বাইর পাতো। আমরা কি করতাম, আমরা কিছু ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে আজকে মাছ ধরতে যাব। এরকম চিন্তার কারণে আমরা কলা গাছের বেড়া দিয়ে ভেলা তৈরি করলাম। কলা গাছের যে গাছ আছে সেটা কেটে ভেলা তৈরি করলাম। ভেলা তৈরি করে সেটা দিয়ে আমরা কিছু লোহা জাতীয় জিনিস এবং আগুন নিয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এবং যখন আমরা পশ্চিম দিকে যাচ্ছিলাম, তখন আমরা একটা মানুষকে দেখতে পাই, অদ্ভুত এবং অনেক লম্বা, সঠিক বলতে পারবো না কতটুকু লম্বা হবে। দেখছি যে সেই লোকটা এক পাড়ে বসে একটা দা দুধছিল, মানে পরিষ্কার করছিল। তো এই দেখার কারণে আমরা ভয় পেয়ে যাই। তো তবু আমরা অন্য পাশে চলে যাই। অন্য পাশে যাওয়ার পথে ওই দিকে একটা তুলা গাছ ছিল, যেটা এখন দেখা যায় না। একটা তুলা গাছ ছিল অনেক পুরাতন। সেই গাছের নিচে নাকি আলিম নামে একটা ছেলে আছে, সে একটা লোককে দেখেছিল এবং সে খুব কালো ছিল। আমরা দেখিনি, সে আমাদেরকে যখন বললো তখন আমি পাত্তা দিইনি। পাত্তা না দিয়ে তা আমরা আবার সামনে এগোলাম। তো যখন আমরা একটা কালভার্টের নিচে গেলাম, ওখানে কিছু বাইর ছিল। আমরা ওই বাইরগুলো যখন তুলতেছিলাম, তখন আলিম বলতেছিল যে আমি কিছু একটা দেখছি, একটা লোক ছিল। আমি কোথায় কি দেখছি, আমরা তো কিছু দেখছি না। তো সে না, আমি কিছু একটা দেখছি। আমরা তার কথা পাত্তা দিলাম না। আমি ভাবলাম যে এটা মনে হয় মিথ্যা বলছে বা আমি ভয় দেখানোর জন্য বলছে। ঠিক তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। মাছগুলো যখন নিলাম, এত মাছ পেলাম যে এরকম মাছ পাওয়ার মতো অবস্থা নাই। মাছ মানে থাকে না, পড়ে যাচ্ছে। তো লুপ লেগে গেল। এরকম আরেকদিন ওই জায়গায় আরেকদিন রাত্রেবেলা 12টার দিকে আমরা ওইখানেই গেলাম। তো যাওয়ার পর ওই দিনও একই অবস্থা। আলিম বললো যে না, আমি দেখছি আজকে একই অবস্থা। তো বলা ভালো, ওইখানে যখন গেলাম তখন আমাদের ভেলাটা পড়ে গিয়েছিল। বলা থেকে আমরা সবাই পড়ে গিয়ে যাওয়ার কারণে আলিমও পড়ে গিয়েছিল। তখন আমরা সাঁতার পেরে ওই পারে উঠেছিলাম। ওঠার কারণে আলিম উঠেনি। আলিম তখনও নদীর ওইখানেই, মানে ও কিন্তু সাঁতার পারে এবং পানি ছিল কোমর পর্যন্ত, তবুও সে ওইখানে মানে পানির নিচে তলিয়ে যাওয়ার অবস্থা। তখন আমাদের 2-3টা ফ্রেন্ড মিলে তাকে নিয়ে যাই, আর ওইখান থেকে তাকে তোলার পর তাকে আমরা মানে তার সাথে কথা বলি। সে তখন কোনো কথা বলে না। পরবর্তী যা বলে সেটা হচ্ছে এরকম যে ওই কালো লোকটাকে যে সে দেখেছিল, সেই লোকটাকে সে দেখলো যে ভেলাটা নাকি সে উল্টি দিয়েছে এবং তার পা ধরে তাকে টানতেছিল। সেদিনকে আপনারা ফিরে আসতে পেরেছিলেন ঠিক মতন? হ্যাঁ, ফিরে আসতে পেরেছিলাম, কিন্তু কাহিনী হচ্ছে এখানেই না। এখানে যে শেষ হতো তাহলে ছিল আমাদের ফ্রেন্ড যারা ছিল এখানে গিয়েছিল, প্রায় 2 থেকে 3 জন কিছুদিন পরে মারা গিয়েছিল এবং সেটা খুব ভালোভাবে মারা যায়। আপনারা মোটমাট কয়জন গিয়েছিলেন? 7 জনের মতো মানে 4 জনের মতো মারা গেছে। 4 জনের মতো মারা গেছে আর 3 জন বেঁচে আছেন। আলিম যে মারা গিয়েছিল সে ওই থেকে কিছু দূর পরে একটা বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল। যখন মারা গিয়েছে তার বুকের প্রত্যেকটা দুর্ঘটনার কারণে মারা গেছেন। ঠিক ওই জায়গায় আমাদের ওই কিছু দূরে
ওখান থেকে কিছু দূরেই আরেকজন বলছেন বিষ খেয়ে মারা গেছেন, ঠিক কি ওইখানেই বিষ খেয়ে মারা গেছেন, এবং উনি মেরেছিলেন ওটার নিচে, কালভার্ট আছে, কালভার্টের নিচে বিষ খেয়েছিলেন। তো আলিম যখন মারা গিয়েছিল, আলিমের বুকের এই দিক দিয়ে একটা লোহা ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছিল। এবং আরেকটা বিশেষ কথা বলতে ভুলে গেছে রাসেল ভাই, যে যেই জায়গায় এই ঘটনাগুলো ঘটেছিল সেই জায়গায় ছিল বধ্যভূমি। 1971 সালে এই জায়গায় পাকিস্তান বাহিনী, আলবদর বাহিনীরা এই জায়গায় মানে নিরীহ মানুষদেরকে মেরে এই জায়গায় ফেলেছিল। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে দেখতে পাচ্ছি মাহমুদ এসএমএস করেছেন, মোস্তফা এসএমএস করেছেন, পলি সহ আরো অনেকে। কাকুলির তারা বারবার আমাদের বুকের ভেতরে যে ক্ষত, বুকের ভেতরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলোকে জ্বালিয়ে দেন এবং আরো একবার আমরা গর্বিত হয়ে দাঁড়াই পৃথিবীর সামনে। আমরা যেতে যেতে প্লে করছি আমাদের একটা খুব পছন্দের গান, যেটা প্লে করবো বলেছিলাম। আজকে সেই গানটা দিয়ে শেষ করছি। আজকের মতো এখানে শেষ করছি। টাটা। Bhoot FM, the night comes alive with Graminphone.